ঘাটতির দোহাই দিয়ে এক মাসে শুধু আলু পেঁয়াজেই ১,৫০০ কোটি টাকা লুট। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা। মজুতদারদের বিষয়ে জানলেও নির্বিকার অধিদপ্তর। বারবারই সেবা বঞ্চিত প্রবাসীরা। সহিংসতা ও কারফিউ এর মধ্যে চরম দুর্ভোগ। রেমিটেন্স কার্ড দেওয়ার পরামর্শ। প্রচারণার অভাবকে দায়ী করে দায় সারছেন মন্ত্রী। শুল্কহার দ্বিগুণ করেও স্বর্ণের বার আনা থামছে না। এক বছরে শুধু শাহ আমানত বিমানবন্দরেই বৈধ ২৭,৫০০ পিস। বাড়তি লাভের আশায় ডলার পাঠাচ্ছেন না অনেক প্রবাসী। সংকটে রংপুরের ৫০,০০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। ৩৫% অর্ডার বাতিল হওয়ার দাবি রপ্তানিমুখী শিল্প মালিকদের। সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থার তাগিদ। এবং গেল এক দশকে $৪২ ট্রিলিয়ন সম্পদ গড়েছেন বিশ্বের শীর্ষ ১% ধনী। ধনকুবেরদের প্রায় ৮০%-ই বসবাস G20 দেশগুলোতে, তথ্য অক্সফামের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঘাটতির দোহাই দিয়ে এক মাসে শুধু আলু পেঁয়াজেই অতিরিক্ত ১,৫০০ কোটি টাকা লুট হয়েছে। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা। কৃষকের পণ্য মজুতদারদের হাতে চলে যাওয়ায় এই নৈরাজ্য, বলছেন বিশ্লেষক। কাজল আবদুল্লাহর রিপোর্ট। আচমকা এক পরিবেশ বা নৈরাজ্যকর পরিস্থিতিতেও যেখানে যেতে বাধ্য খেটে খাওয়া থেকে উচ্চ পর্যায়ের মানুষ, নাম তার নিত্যপণ্যের বাজার। যৌক্তিকতাকে ছাপিয়ে যেখানে হরহামেশাই বাড়ে দাম, কখনো কমে কিছুটা, কিন্তু এর মধ্যেই নানা অজুহাতের কলা দেখিয়ে কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয় পণ্যের দাম। কৌশলী পন্থায় প্রতিটি পণ্যের বিপরীতে হাজার হাজার কোটি টাকা ভোক্তার পকেট থেকে তুলে নেয় ব্যবসায়ী সিন্ডিকেট। রাতে একদম, সকালকে আর একদম থাকছে। তা আসলে তো এটা পরিস্থিতি না। এটা দাম যদি বেড়ে যায়, আমাদের তো জনসাধারণের করার কিছু নাই। এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, ওনাদেরও তেমন একটা নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। পর্যালোচনায় দেখা যায় কোনো সংকটের বালাই নেই বাজারে, কিন্তু দফায় দফায় বাড়ছে দাম। আলু প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কিন্তু মৌসুমে কৃষক পর্যায়ে যার উৎপাদন ব্যয় হয়েছে আলুতে সর্বোচ্চ ১৬ টাকা ও পেঁয়াজে ৩৪ টাকা, যা এক মাস আগেও খুচরায় দুটি পণ্য বিক্রি হয়েছে ৫০ ও ৮০ টাকায়। বাড়তি দামে এক মাসেই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে দুটি পণ্যে প্রায় ১,৬২০ কোটি টাকা। সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা মনে করেন, পণ্যের মজুতদারি ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ায় সিন্ডিকেট হয়েছে শক্তিশালী। বাজারে সিংহভাগ ওনারা অলরেডি সিজনে ওনাদের যেটাকে আমরা বলি কন্ট্রোলে নিয়ে এসেছেন। ল বা রেগুলেটরি সিস্টেম, সেই ফ্রেমওয়ার্কটা ব্যবসায়ীদেরকে কোনোভাবে ধরা যাচ্ছে না। এতে করে কি হচ্ছে, ব্যবসায়ীরাও কোথাও জবাবদিহিতার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে তারা সরকারের কাছে অ্যাকাউন্টেবল না, যার জন্য বাজারটা হয়ে যাচ্ছে একটা ভোলাটাইল কন্ডিশন। নিত্যপণ্য নিয়ে কারসাজির তথ্য জানে সরকারের বিভিন্ন দপ্তর, কিন্তু মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে নতজানু হয়ে পড়েছে দায়বদ্ধরা। আগে তো একজন চাষির যদি ৩০০ মণ আলু হতো, হয়তো ১০০ মণ বিক্রি করতো, ২০০ মণ নিজেই কোল্ড স্টোরে রাখতো। এখন সেরকম পাওয়া যায় না। এখন সমস্ত আলুই মধ্যসত্ত্বী যারা ব্যবসা করে তারা কিন্তু চাষির কাছ থেকে কিনে নিয়ে যায়। যারা আমরা মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি, আমরা ব্যবসা করি, গভর্নমেন্ট তো তাদের নিয়ন্ত্রণ করবে না। দাম, উৎপাদন খরচ এবং ধাপে ধাপে কোন জায়গায় কোন মূল্য হলে যৌক্তিক মূল্যটা, এটা আমরা কিন্তু চুলচেরা হিসাব করে দিয়েছি। এমন প্রেক্ষাপটে কৃষকদের ন্যায্য মূল্য দেয়া ও কৃষি পণ্যের দাম নিয়ে অরাজকতা বন্ধে ভারতের মান্ডি কনসেপ্ট অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। ন্যূনতম একটা প্রাইস মার্কআপ করা আছে, সেই প্রাইস মার্কআপটা যদি নিচে চলে যায় তাহলে মান্ডিতে কৃষক ওই মালগুলো রেখে দিতে পারে, কৃষক ওই মান্ডির থেকে বিক্রি করে টাকা নিতে পারে। ওইটা সরকার তখন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এটাকে স্টক করে পরবর্তীতে সরকার প্রফিটে এগুলো আবার ওই ব্যাংকগুলোর মাধ্যমে এগুলো সেল করে দেয়। এতে করে যেটা হয়, বাজারটা একটা স্থিতিশীল থাকে অলওয়েজ। সো আমরা এখানে খুব সুনির্দিষ্টভাবে এদের এই মডেলটা, মান্ডি কনসেপ্টটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাজার কারসাজি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন না থাকায় সরকারের কোনো উদ্যোগ বা সিদ্ধান্তের বাস্তবিক কোনো সুফল মিলছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যাদের আয়ে শক্তিশালী হয় দেশের রিজার্ভ, সেই প্রবাসীরাই বারবার সেবা থেকে বঞ্চিত হন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউয়ে তা যেন আবারও প্রমাণ হলো। ভোগান্তি কমাতে প্রবাসীদের রেমিটেন্স কার্ড দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও প্রবাসী কল্যাণমন্ত্রীর দাবি, প্রবাসীদের দুর্ভোগ কাঠামোগত দুর্বলতা নয়, প্রচারণার অভাব মাত্র।
কোটা আন্দোলনের ভয়াবহ গ্যারাকলে পড়ে স্বজন ছেড়ে বিদেশ যাওয়ার আগ মুহূর্তে রাজ্যের দুশ্চিন্তাকে পাশে রেখে শুয়ে আছেন বিমানবন্দরের বারান্দায়, ঘুমোচ্ছেন বেঘোরে। কত অসহায়, অথচ তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো ডলার, দিনার, রিয়াল, রিঙ্গিতের মতো বৈদেশিক মুদ্রায় স্ফীত হয় আমাদের রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। ৩২ বছর আমি বিদেশ করি, মা বাপ সবকিছু ছাইরা আমরা যাই বিদেশে। দেশের জন্য, দেশ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন চিত্র কিন্তু সব সময়ের না। প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কতটা অবহেলা করা হয় বলে বছর জুড়ে যে অভিযোগ ওঠে তার নমুনা মাত্র, যা আরেকবার দেখা গেল এবারের ছাত্র আন্দোলন, সহিংসতার দেশব্যাপী চলা কারফিউয়ের মতো বিশেষ সময়, যখন ইন্টারনেট বন্ধ থাকায়, তথ্য না পাওয়ায়, জীবন জীবিকার তাগিদে ফ্লাইট ছাড়ার অনেক আগেই বিমানবন্দরে আসতে হয়েছে বিদেশগামীদের। যেখানে যেখানে হরানি দিতেছি, তো আমরা তো কোনো মূল্যায়ন এখনো কোনো সরকার করলো না। আমাদের এই পরিস্থিতির জন্য দায়ী কেডা? আর বছর আমি রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্সে সরকার বা কর্মকর্তাদের বেতন হয়। আমরা চাই না রেমিটেন্সদের কোনো হয়রানি হোক, সুন্দর ব্যবস্থা সরকার যেন করে, আমরা এই প্রত্যাশা করি। প্রবাসীদের মূল্যায়ন করতে না পারলে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না প্রবাসী আয়। এমন বাস্তবতায় তাদের দরকারি সেবাকে ভোগান্তিমুক্ত করতে রেমিটেন্স কার্ড চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে যদি একটা রেমিটেন্স কার্ড দেয়া হয়, এই কার্ডটা দেখিয়ে সে শুধুমাত্র এয়ারপোর্টে না, যে কোনো জায়গায় তারা যাতে একটা ভালো, তাদেরকে একটা স্পেশালাইজড একটা সার্ভিস যাতে দেওয়া হয়। কারণ আমরা নেট ইম্পোর্টার কান্ট্রি হিসাবে আমাদের রেমিটেন্সের যে ইনফ্লো, এটা কিন্তু আমাদের গতিটা খুব বেশি পরিমাণে বাড়াতে হবে। প্রবাসীদের ভোগান্তিতে ফেলা অব্যবস্থাপনা কোনো কাঠামোগত ত্রুটি বা দুর্বলতার নয়, প্রচারণার অভাবই এর জন্য দায়ী বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। সিভিল এভিয়েশন, বিমান, পুলিশ, ইমিগ্রেশন সবাই কাজ করতেছে, রাত দিন কাজ করতেছে। আমরা বিশ্বাস কোনো সমস্যা নাই, এরপরেও সমস্যা হলে পরে আমরা আছি। কেউ যদি ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করবই। অনিশ্চয়তার প্রহর গুণে বিদেশে যাওয়ার আগে প্রবাসীদের অন্তর্বাক্য একটাই, যেন ভালো থাকে প্রিয়জন, ভালো থাকে জন্মভূমি, প্রিয় বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শুল্ক হার দ্বিগুণ করেও মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্সের পরিবর্তে স্বর্ণের বার আনা বন্ধ করা যাচ্ছে না। 2023-24 অর্থ বছরে শুধুমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরেই 3,300 কোটি টাকা মূল্যের 3.5 মেট্রিক টন ওজনের 27,546 পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। বাড়তি লাভের আশায় রেমিট্যান্সের ডলার না পাঠিয়ে বার নিয়ে আসছেন প্রবাসীরা। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা শুল্ক পরিশোধের মাধ্যমে 27,546 পিস স্বর্ণের বার বৈধ করেছেন। এই স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় 3,305 কোটি টাকা। 3.5 মেট্রিক টন ওজনের এই বারের মাধ্যমে শুল্ক আদায় হয়েছে মাত্র 108 কোটি টাকা। আগের বছর প্রায় 17,200 পিসের মতো এসেছিল, সেই ক্ষেত্রে এইবার মানে পরিমাণটা অনেক কম। এট দ্য সেম টাইম ট্যাক্সটা অলমোস্ট ডাবল করা হয়। 2022-23 অর্থ বছরে ব্যাগেজ রুলে প্রায় 54 কেজি স্বর্ণ অলংকার বৈধ হলো। 2023-24 অর্থ বছরে তা কমে 27.5 কেজিতে এসে দাঁড়িয়েছে। অপরদিকে 2022-23 অর্থ বছরে মাত্র 2 কেজি স্বর্ণ অলংকার আটক হলো। পরের বছর তা বেড়ে প্রায় 34 কেজি হয়েছে। এছাড়া সদ্য বিদেয়ী অর্থ বছরে 27.5 কেজি ওজনের 235 পিস অবৈধ স্বর্ণের বারের বিপরীতে কাস্টম শুল্ক পেয়েছে 1,77 লাখ টাকা। তৎপরতা এত বৃদ্ধি পেয়েছে, অবৈধভাবে গোল্ড আনার ব্যাপারটা তারা এখন অনেকভাবেই মাথা থেকে ছেড়ে দিচ্ছে। কাস্টম আইনের ব্যাগেজ রুল অনুযায়ী একজন প্রবাসী 40,200 টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে 1 পিস স্বর্ণের বার আনতে পারেন। শুল্ক হার বাড়ানো হলো বাড়তি লাভের আশায় প্রবাসীরা স্বর্ণের বার নিয়ে রেমিটেন্সের পরিমাণ কমছে বলে অভিযোগ রয়েছে। তারা গোল্ড নিয়ে আসেন, সে টাকাটা যদি গোল্ড না এনে তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা প্রেরণ করতেন, তাহলে রেমিটেন্সের পরিমাণটা আরও বৃদ্ধি পেত। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি স্বর্ণ অলংকার 1,18,000 টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণের বার প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই স্বর্ণ ব্যবসায়ীদের দাবি সীমান্তেই মনিটরিং করতে হবে এই স্বর্ণ পাচার
রোধ করার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের চলমান পরিস্থিতিতে চরম সংকটে রংপুরের অন্তত 50,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। রপ্তানিমুখী ভারী শিল্প মালিকরা বলছেন এরই মধ্যে 35% বিদেশি অর্ডার বাতিল হয়ে গেছে। উৎপাদন ও সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর নগরীর স্ট্রিট ফুড মার্কেটটিতে দোকান রয়েছে 17 জন উদ্যোক্তার, যাদের সবাই নারী। কারফিউর কারণে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে মার্কেটটি। উদ্যোক্তারা জানান, দোকান বন্ধ থাকলেও মাসিক ভাড়া, কর্মীদের বেতন ও আনুষঙ্গিক খরচ তাদের বহন করতে হবে। ফলে চলমান পরিস্থিতিতে পুঁজি হারাবার দশা তাদের। অনেকে এখানে লোন করে দোকান নিয়েছে, অনেকে সমস্ত পুঁজিটা ঢেলেই দোকানগুলো নিয়েছে। সাপ্লাই চেইন ভেঙে যাচ্ছে, ট্রান্সপোর্টেশনের সমস্যা হচ্ছে, কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই রকম সংকট মোকাবিলা করতে হচ্ছে এই অঞ্চলের উৎপাদনমুখী শিল্প কলকারখানার। কোর্টের যে ডকুমেন্ট সেটাও আমরা নতুন করে ইস্যু করতে পারিনি, কারণ ইন্টারনেট তো সচল ছিল না। তাছাড়া পরিবহন বন্ধ থাকার কারণে আমরা নতুন করে কোনো মালামাল আমরা পোর্টেও দিতে পারি নাই। শিল্প মালিকরা বলছেন, কারফিউ ও ইন্টারনেট সংযোগ না থাকায় সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় এরই মধ্যে বিভিন্ন দেশের 35 থেকে 40% অর্ডার বাতিল হয়েছে। এরকম নির্দিষ্ট টাইম বেঁধে দিলে ব্যবসায়ীরা কখনোই ব্যবসা করতে পারবে না, কারণ ব্যাংকের সময়সীমাটাও কম, এর মধ্যে আবার নেট ভালো থাকছে না। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নেতারা জানান, গেল কয়েকদিনে শুধু রংপুর নগরীতেই ব্যবসায়িক ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান কারফিউয়ের প্রভাব পড়েছে রাঙামাটির অর্থনীতিতে। জেলায় পর্যটন ও কৃষি খাতে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটিতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট, কিন্তু স্থানীয় অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন খাতে বিরাজ করছে স্থবিরতা। সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে শুনশান নীরবতা। ঘাটে নোঙর করে আছে শত শত টুরিস্ট বোট। অলস সময় কাটাচ্ছেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই অবস্থা কৃষিপণ্য অবতরণ ঘাটেরও। মৌসুমি ফলের শেষ পর্যায়ে ঘাটগুলোতে বাগানি, ব্যবসায়ী ও শ্রমিকের হাঁক ডাকে ব্যস্ত থাকার বদলে পড়ে আছে শুনশান নীরবতায়। আমাদের বোটগুলো খালি ভাড়াটারা হচ্ছে না, আমরা খুবই কষ্টে আছি। আমরা তো এখানে গাড়ি চালাতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না, আমাদের অবস্থাটা কেউ বোঝে না। বর্ষা মৌসুমে পর্যটক আসার শুরুর এ সময়ে বুকিং বাতিল সহ প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। গত 17 তারিখের পর থেকে আগামী মাসের প্রায় 3 থেকে 4 তারিখ পর্যন্ত যে কয়টি বুকিং ছিল, প্রত্যেকটি হাউসবোটের প্রত্যেকটি বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছে। কাঠ, বাঁশ যা কিছু আছে সব কিছু মিলিয়ে 100 কোটি টাকার বেশি আমাদের এই রাঙামাটি পার্বত্য জেলায় ক্ষতি হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে রাঙামাটিতে লক্ষাধিক মানুষ পর্যটন ও কৃষি খাতের উপর নির্ভরশীল। সময় সংবাদ, রাঙামাটি। ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের। চাঁদপুরে সরবরাহ কম হওয়ায় দাম চড়া। হিমশিম অবস্থা ব্যাপারীদের। কারফিউ চলায় বাজারজাত করা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। বিক্রেতারা দাম হাঁকছেন ইলিশের। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে আকার ভেদে ইলিশের দরদামও বেশ চড়া, অথচ চলছে ইলিশের ভরা মৌসুম। এমন পরিস্থিতিতে ভালো দাম পেতে উপকূল থেকে ইলিশের চালান নিয়ে আসছেন ব্যাপারীরা। জানালেন, সাগরেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কম বলতে আমরা নদীতে হালকা পাতলা কিছু টুকটাক না, আরো তো বেশি। কম থাকার কারণে দাম বেশি এবং প্রচুর পরিমাণ কাস্টমারও আছে, পাইকারও আছে। এদিকে কারফিউ চলায় অনলাইন কিংবা অফলাইনে দেশের অন্য কোথাও ইলিশের বাজার ধরাও কঠিন হয়ে পড়েছে। এতে মাছ ব্যবসা নিয়ে ব্যবসায়ী নেতারাও বিপাকে। 400-800 টাকা মাছটা 1400-1450 টাকা, আর 1 কেজি 300-1.5 কেজি মাছটা 2000 থেকে 2200 টাকা। ইন্টারনেট স্লো হওয়ার কারণে, ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা, বিশেষ করে মাছ বাজার থেকেও আমরা ভুক্তভোগী হয়ে গেছি। ঠিক মতো গাড়ি ঘোড়া চলে না, চারিদিকে একটু কারফিউ বিভিন্ন সিস্টেমের কারণে পাইকার অত আসতেছে না। গত কয়েকদিন ধরে চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে 800 থেকে 1000 মন ইলিশ বিক্রি হচ্ছে, অথচ অন্য বছর একই সময় সরবরাহ হতো 2.5 থেকে 3000 মন ইলিশ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।
গেল এক দশকে $42 ট্রিলিয়ন সম্পদ করেছেন বিশ্বের শীর্ষ 1% ধনী। অক্সফামের তথ্য বলছে ধনকুবেরদের প্রায় 80%-এরই বসবাস G20 দেশগুলোতে। গত এক দশকে বিশ্বের শীর্ষ ধনী 1% মানুষ $42 ট্রিলিয়ন সম্পদ গড়েছেন, যা বিশ্বের জনসংখ্যার অর্ধেক দরিদ্র জনগোষ্ঠীর সঞ্চিত সম্পদের প্রায় 36 গুণ বেশি। গেল বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম। জানানো হয়, সম্পদের পাহাড় গড়লেও বিলিয়নাররা তাদের সম্পদের 0.5%-এরও কম কর দিচ্ছেন। আর বিশ্বের ধনকুবেরদের প্রায় 80%ই G20 দেশগুলোতে বাস করেন বলেও জানায় সংস্থাটি। এদিকে G20 শীর্ষ সম্মেলনের প্রেসিডেন্ট ব্রাজিল অতি ধনীদের ওপর কর আরোপের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে। G20 দেশের অতি ধনীদের সম্পদের পাহাড়ের ওপর কমপক্ষে 8% বার্ষিক সম্পদ কর আরোপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘাটতির দোহাই দিয়ে এক মাসে শুধু আলু পেঁয়াজে 1,500 কোটি টাকা লুট। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা, মজুতদারদের বিষয়ে জানলেও নির্বিকার অধিদপ্তর। বারবারই সেবাবঞ্চিত প্রবাসীরা, সহিংসতা ও কারফিউয়ের মধ্যে চরম দুর্ভোগ। রেমিটেন্স কার্ড দেওয়ার পরামর্শ, প্রচারণার অভাবকে দায়ী করে দায় সারছেন মন্ত্রী। এবং শুল্ক হার দ্বিগুণ করেও স্বর্ণের বার আনা থামছে না। এক বছরে শুধু শাহ আমানত বিমানবন্দরেই বৈধ 27,500 পিস। বাড়তি লাভের আশায় ডলার পাঠাচ্ছেন না অনেক প্রবাসী। এই ছিল সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি জাফর সাদিক, সঙ্গে থাকুন সময়।